প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং লেখাপড়ার সাথেই রয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ এর দ্বিতীয় পর্ব। যেহেতু কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অমর মহাকাব্য মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে, তা আমরা একটু মহাকাব্য বলতে কি বুঝি সেটি প্রথমে জানার চেষ্টা করি। ঐশী প্রেরণা অনুপ্রাণিত নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্যে কোনো সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা বহু বিরচিত চরিত্র অথবা অতি লৌকিক শক্তি সম্পাদিত কোনো নিয়তি নির্ধারিত ঘটনা বর্ণিত হয় তাকে মহাকাব্য বলে। অর্থাৎ বিশাল আয়তনের একটি কাব্য হবে, কোনো সুমহান বিষয়বস্তু সেখানে বেছে নেওয়া হবে, এক বা একাধিক বিরচিত চরিত্র থাকবে এবং নিয়তি নির্ধারিত কোনো ঘটনা দিয়ে এটির পরিসমাপ্তি হবে, তাকে বলা হয় মহাকাব্য। আমরা আজকের পাঠ বিশ্লেষণে যাওয়ার পূর্বে গত ক্লাসের যে রেশ সেটি একটু আমরা স্মরণ করে নিচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছি বিভীষণের বিশ্বাসঘাতকতার বিষয়টি বুঝতে পেরে মেঘনাদ তার চাচাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে এবং বিভীষণও তার অবস্থান ব্যাখ্যা করে কি করেছে, প্রতি উত্তর দিয়েছে। তো আশা করি সেই বিষয়গুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে চলো আমরা আজকের কবিতার বাকি অংশে যাই। মেঘনাদের সংলাপের মধ্য দিয়েই আমাদের আজকের পাঠ শুরু হচ্ছে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরীক্ষি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। এখানে বিধু হচ্ছে চাঁদ, বিধি মানে স্রষ্টা, ললাট এখানে আমরা ভাগ্য বুঝি, কপালও বুঝি, তবে এখানে উচ্চ একটা অবস্থান বোঝানো হয়েছে। অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলছে স্রষ্টা চাঁদকে একটা শূন্য অবস্থান দিয়েছেন। পরীক্ষি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, এই শশী মানে হচ্ছে চাঁদ। চাঁদ তো কখনো কি করে না, ধুলায় গড়াগড়ি যায় না। হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে তুমি জনম তব কোন মহাকুলে। মেঘনাদ বিভীষণকে বলছে তুমি কি করে ভুলে গেলে, তোমার জন্ম কোন মহাবংশে হয়েছে। আমাদের মনে আছে নিশ্চয়ই, বিভীষণের মা হচ্ছে নিকষা, তার আরেক ভাই হচ্ছে রাবণ, যিনি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তার আরেক ভাই কুম্ভকর্ণ হচ্ছে শূলপাণি মহাদেবের মতো, এবং মেঘনাদ হচ্ছে তার ভাইয়ের ছেলে, যে কিনা দেবতাদেরকেও হারিয়ে দেয়। এইরকম একটা অবস্থানে, উচ্চ অবস্থানে বিভীষণের জন্ম হয়েছে। সে কি করে ভুলে গিয়ে এরকম কাজ করতে পারল। কে বা সে অধম রাম, অর্থাৎ কোথাকার কোন রাম অধম, তুমি তার সহচর হচ্ছ। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, কেলি মানে হচ্ছে খেলা করা, অর্থাৎ রাজহাঁস কি করে পরিষ্কার জলে স্বচ্ছ সরোবরে খেলা করে। পঙ্কজ কাননে যায় কি সে কভু, প্রভু পঙ্কজ সলিলে শৈবাল দলের ধাম, অর্থাৎ নোংরা কাদায় সে কখনো যায় না। পঙ্কজ মানে এখানে কাদা, সলিল অর্থ পানি, অর্থাৎ নোংরা কাদায় কখনো রাজহংস খেলা করে না। নোংরা জলে সে যায় না, কারণ সেখানে শৈবাল থাকে। অর্থাৎ রাজহাঁস যেরকম নোংরা জায়গায় যায় না, ঠিক সেরকম তোমারও এইরকম নিচে যাওয়া ঠিক হয়নি। মৃগেন্দ্র কেশরী, হে বীর কেশরী সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ, মৃগেন্দ্র কেশরী কেশরযুক্ত সিংহ। হে বীর কেশরী বলে আসলে এখানে মেঘনাদ বিভীষণকে সম্বোধন করছে। সে বিভীষণকে বলছে, শৃগাল মানে হচ্ছে শিয়াল, সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু বানায়। এখানে আমরা সিংহ বুঝতে পারছি বিভীষণকে, আর শৃগাল বোঝানো হচ্ছে কাকে, রামকে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, অর্থাৎ আমি তো অজ্ঞ, তুমি আমার চেয়ে অনেক বেশি জানো, কোনো কিছুই তোমার অজানা নয়।
ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে। অর্থাৎ ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, লক্ষণকে বলা হয়েছে এখানে ক্ষুদ্রমতি, অর্থাৎ লক্ষণ অতি সাধারণ, তার সেরকম কোনো গুণ নেই, তার দৃষ্টিভঙ্গি তার আচরণ বীরদের মতো নয়, যে কারণে সে কি করছে, অস্ত্রহীন যোধে, অর্থাৎ অস্ত্রহীন যে যোদ্ধা তাকে সে কি করছে, যুদ্ধের জন্য আহ্বান করছে। তোমরা ইতিমধ্যে জেনেছ লক্ষণ কি করেছিল, অস্ত্রহীন মেঘনাদকে যুদ্ধের আহ্বান জানিয়েছিল। কহ মহারথী, এ কি মহারথী প্রথা, প্রথা মানে হচ্ছে নিয়ম, মহারথী প্রথা অর্থাৎ এই রাজা বাদশাদের যে নিয়ম, সেই নিয়মের কথা বলা হয়েছে। মেঘনাদ বিভীষণকে বলছে, বলো এটিকে মহারথী প্রথার মধ্যে পড়ে। কোন প্রথার কথা বলা হয়েছে, এই যে নিরস্ত্র কাউকে আক্রমণ করা যাবে না। আমরা জানি অস্ত্রহীন কাউকে আক্রমণ করা হচ্ছে কাপুরুষতা। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, অর্থাৎ লঙ্কাপুরের শিশুরা পর্যন্ত এই কথা শুনে হাসবে। ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। অর্থাৎ পথ ছাড়ো, আমি এখনই ফিরে আসব। কোথা থেকে ফিরে আসবে, অস্ত্রাগার থেকে ফিরে আসবে। আমি দেখব কোন দৈব বলে, তোমরা জানো রাম লক্ষণের পক্ষে দেবতারা সাহায্য করেছে, অর্থাৎ তাদের এই দেবতাদের শক্তিতে সম্মুখ যুদ্ধে সে আমাকে কি করে হারায়। সৌমিত্রী কুমতি, কুমতি মানে এখানে কুবুদ্ধি সম্পন্ন, সৌমিত্রী হচ্ছে সুমিত্রার গর্ভজাত, অর্থাৎ এখানে লক্ষণকে বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। ইতোপূর্বে আমরা আরো একবার পেয়েছিলাম রাবণী শব্দটি, রাবণী দিয়ে বোঝানো হয়েছে রাবণ পুত্র, আর সৌমিত্রী হচ্ছে সুমিত্রার পুত্র। দেব দত্ত নর রণে স্বচক্ষে দেখেছ, রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। কি দেখে ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। অর্থাৎ দেবতা দেবদেবতা মানুষ এদের মধ্যে কি হয়েছে, দৈত্যদের মধ্যে যে যুদ্ধ হয়েছে তার মধ্যে দেখা গিয়েছে রাক্ষসরাই শ্রেষ্ঠ, তাদের কি পরাক্রম। তাহলে আমরা কেন ভয় পাবো এরকম দুর্বল মানুষকে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল, দম্ভী আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। অতঃপর সে কি করলো, যে যজ্ঞাগারে প্রবেশ করলো, যজ্ঞাগারের নাম কি, নিকুম্ভিলা। প্রগলবে মানে দ্রুততার সাথে সে পৌঁছালো এবং খুব অহংকারের সাথে বলল, আদেশ করো, আমি সেই নরাধমকে শাস্তি দেব। এখানে নরাধমকে লক্ষণের কথা বলা হয়েছে। এগুলো সে মেঘনাদ কি করছে, বিভীষণকে বলছে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। প্রফুল্ল কমলে কীটবাস, কহ তাত সহিব কেমনে। মেঘনাদ বলছে বিভীষণকে, তোমার জন্মস্থানে পদার্পণ করে সেই বনবাসী, অর্থাৎ লক্ষণ। নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, নন্দন কানন এখানে স্বর্গীয় বাগান, কিন্তু এখানে কি বলা হয়েছে, এই লঙ্কাপুরীকে বলা হয়েছে। দুরাচার দত্ত কাকে বলা হলো, লক্ষণকে বলা হলো। লক্ষণ এখানে ভ্রমণ করছে। প্রফুল্ল কমলে কীটবাস, কীট মানে হচ্ছে পোকা, প্রফুল্ল কমল প্রস্ফুটিত পদ্ম, অর্থাৎ লঙ্কা যদি প্রস্ফুটিত পদ্ম হয় তাতে পোকার বাস হয়েছে। কার বাস এখানে, এখানে লক্ষণের বাস। আমি কি করে সহ্য করব। হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কমনে। অর্থাৎ আমি তোমার ভাইয়ের ছেলে হয়ে কি করে এই অসম্মান এই অপমান সহ্য করব, তুমিও কিভাবে সহ্য করছো। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, ফণি মানে হচ্ছে সাপ। মহামন্ত্র শুনে সাপ যেরকম মাথা নিচু করে, এইবার বিভীষণ ঠিক সেভাবে মাথা নিচু করল। এখানে আমরা একটুখানি বলে রাখি, আসলে এটি ভুল ধারণা। মন্ত্র শুনে সাপ কখনো মাথা নিচু করে না। সাপের যে ইন্দ্রিয় কর্ণ সেটিই নেই, অর্থাৎ সাপের কানই নেই, এটা আমরা ভুল জানি। যাই হোক, আমরা আবার পাঠে যাই। মেঘনাদের কথা শুনে বিভীষণ কি করলো, এবারে মাথা নিচু করে কি জবাব দিল, নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি।
বিভীষণ মেঘনাদকে বলছে, আমার দোষ নেই, তুমি শুধু শুধু আমাকে ভর্ৎসনা করছো, তিরস্কার করছো। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। অর্থাৎ নিজের কর্ম দোষে রাজা কি করলো, এই নিজেও ডুবে যাচ্ছে, এই লঙ্কাপুরীকেও ডুবাচ্ছে। কেন বলল বিভীষণ? তার দৃষ্টিতে সমস্ত দোষ রাবণের। সে যদি সীতাকে অপহরণ না করত তাহলে আজকে এই পরিণতি হতো না। বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে। অর্থাৎ পাপে পরিপূর্ণ হয়ে গেছে, দেবতাদের অভিশাপে এই লঙ্কাপুরী কি করছে, ডুবতে বসেছে। প্রচন্ড ঝড়ে প্রলয়ে যেরকম করে বসুন্ধরার অবস্থা হয়, ঠিক সেই রকম করে এই কালো সলিল অভিশপ্ত জলে কি করছে, লঙ্কা ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি। অর্থাৎ সে কারণে আমি কি করছি, রাঘবের পায়ের কাছে আশ্রয় চেয়েছি। রাঘবকে এখানে মনে আছে আমাদের নিশ্চয়ই, রাঘব হচ্ছে এখানে রাম। পরের চরণটি আমরা দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর দোষে কে চাহে মজিতে। অর্থাৎ পরের দোষ কে নিজের মাথা পেতে নিতে চায়। অর্থাৎ রাবণের দোষে বিভীষণ নিজেকে দোষী করতে রাজি নয়। যখন মেঘনাদ শুনতে পেল বিভীষণ বলছে সে রামের পায়ে আশ্রয় নিয়েছে, এইবারে বিভীষণের সাংঘাতিক রাগ হল। রুশিলা পাশব ত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি। অর্থাৎ রোষ প্রকাশ করল। বাসব ত্রাস, বাসব মানে দেবতা, দেবতাদের যে ত্রাস, সে কে, মেঘনাদ। আমরা একটু কল্পনা করি, মেঘনাদ রাক্ষস, সে যখন রাগ করেছে সেই রাগ কি ভয়ঙ্কর হতে পারে। অম্বর মানে আকাশ, নিশীথে মানে রাতে, রাতের বেলায় আকাশে মেঘ গর্জন করলে যেরকম সাংঘাতিক শব্দ হয়, ঠিক সেই রকম রোষ এবার মেঘনাদ প্রকাশ করছে। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি। অর্থাৎ সে বিভীষণকে বলছে তুমি তো ধর্মপথে চলো, রাক্ষস রাজানুজ মানে হচ্ছে রাক্ষস রাজার অনুজ, রাবণের ছোট ভাই, তুমি জগতে বিখ্যাত। কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলই দিলা জলাঞ্জলি। অর্থাৎ কোথায় পেয়েছ, কোন প্রবাদে পেয়েছ যে কারণে নিজের জ্ঞাতি, নিজের ভাই, নিজের জাতি সবকিছু জলাঞ্জলি দেওয়া যায়। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। অর্থাৎ শাস্ত্র বলছে যদি পরজন অনেক গুণে গুণান্বিত হয়, সেই তুলনায় নিজের স্বজনরা নির্গুণ হয়, তাহলেও নিজের স্বজনরাই কি শ্রেষ্ঠ। পর পর সদা, অর্থাৎ পর সবসময় পর, এটা তুমি জানো। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? তাহলে কেন তুমি স্বজনদেরকে ছেড়ে এই রামের মতো এক অধমের চরণে নিজেকে ঠাঁই দিলে? কিন্তু বৃথা গঞ্জিত মা, এই চরণটি আমরা লক্ষ্য করি, এরকম একটি চরণ আমরা পূর্বেও পেয়েছি, সেখানে ছিল নাহি গঞ্জিত মা। অর্থাৎ সেখানে মেঘনাদ বিভীষণকে তিরস্কার না করে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু যখন সে জানায় সে রামের পায়ে আশ্রয় নিয়েছে, তখন তার সাংঘাতিক রাগ হয় এবং শেষ পর্যায়ে সে বলছে আমি তোমাকে তিরস্কারও করছি না, বৃথা গঞ্জিত মা, শুধু শুধু তোমাকে তিরস্কার করছি। হেনু সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখবে। অর্থাৎ এইরকম নিকৃষ্ট কাজ তুমি শিখবে না কেন? কাদের সহবাসে তুমি আছো, কাদের সহচর হিসেবে তুমি আছো? আমরা জানি যে অসৎসঙ্গে সর্বনাশ। মেঘনাদ বোঝাতে চাইছে রামের মতো অধম মানুষের সহচর হিসেবে আছো বলেই তোমার আজকে এইরকম নেতিবাচক শিক্ষা তুমি পেয়েছ। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। অর্থাৎ যার গতি নিচের দিকে, নিম্নের দিকে, সে আসলেই কুবুদ্ধি সম্পন্ন, তার মাথায় আসলে ইতিবাচক বুদ্ধির লোপ পেয়েছে, লাঘব পেয়েছে। অর্থাৎ শেষ করছে মেঘনাদ এভাবে যে অসৎ সঙ্গে থেকে, রাম লক্ষণের মতো নরাধমের সাথে থেকে
তোমার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির সব কি হয়েছে, বদলে গিয়েছে, তোমার অধঃপতন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের কবিতা। তো আমি আবারও বলবো, অনলাইন ক্লাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এরকম একটি কঠিন কবিতা তোমাদেরকে বোঝানো যেরকম একটু কঠিন, তোমাদের রপ্ত করাটাও কিছুটা কঠিন। তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি, তোমরাও বইপত্রটা একটু ভালো মতো পড়বে, শব্দার্থ টিকা পড়ে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবে। তারপরও যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। তাহলে চলো একটুখানি বাড়ির কাজ দেয়া যাক। বাড়ির কাজ হিসেবে এখানে আমি 4টি অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, এগুলো তোমরা সুন্দর করে লিখে আমাকে পাঠাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।